আজ শিমুলের ড্রয়িং রুমে উপস্থিত আছেন এমন একজন মানুষ যিনি লেন্সের আড়াল থেকে পৃথিবীকে দেখেন ভিন্ন এক দৃষ্টিতে, যার ফ্রেম মানেই এক অনন্য সৃজনশীলতা। তার ক্যামেরার ক্লিকেই বন্দী হয় হাজারো না বলা গল্প। আছেন আমার খুব পছন্দের মানুষ নিহার সিদ্দিকী। কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আপনি যে আসছেন, অনেক অনেক আপনার তো অনেক ব্যস্ততা যাচ্ছে, আমি জানি আপনি ব্যস্ত থাকেন প্রত্যেকদিন, কিন্তু আমি যখনই আপনাকে বলছি নিহার ভাই আপনার আসতে হবে, আপনি একবারে রাজি হয়ে গেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার প্রথম প্রশ্ন, নিহার সিদ্দিকীর ছোটকাল থেকে আমি একটু শুনতে চাই, ছোট করে। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, এটা হচ্ছে আমার ফ্যামিলি থেকে একটু ডিটাচ হয়ে যেতে হবে। সেটা হলো, আমি যদি ফটোগ্রাফার না হতাম তাহলে আমি কৃষক হতাম। কৃষক একদম। আমার ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি। ফ্যামিলি বলতে আমার দাদা ছিলেন উপমহাদেশের একজন নামকরা সাংবাদিক, আমার বাবা ছিলেন সাংবাদিক, এবং আমার ছোট ভাই সাংবাদিক, নামকরা সবাই 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 ক্ষেত্রে। আমার দুই চাচা জয়েন্ট সেক্রেটারি, আমার এক চাচা বিচারপতি। ওই ফ্যামিলিতে আমি বিলং করি। কিন্তু আমি যদি ফটোগ্রাফার না হতাম, যদি সাংবাদিক, আমি কেন ফটো সাংবাদিক, আমি তো রাইটারও হতে পারতাম, তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে। কিন্তু যদি না হতো না, আমি কৃষক হতাম। কৃষক আমি ছোটবেলা থেকে, আমার কাছে এই চাষ করা, আমি গ্রামে, আমি একদম অজপাড়া গ্রামে বড় হয়েছি, এবং আমার বাবা শহরে কাজ করতেন। মাঝে মাঝে যেতাম, থাকতাম, বছর স্কুলে ভর্তি হতাম, আবার ফিরে আসতাম। এইভাবে আমার বেড়ে ওঠা যখন, তখন এই 71 সাল, 72 সাল, 75 সাল এর মধ্যে আমার ঘোরাফেরা, যার কারণে আমার শহরে যেতে হয়েছে, আবার চলে আসতে হয়েছে। তো সেই অর্থে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে, আমি যদি ফটোগ্রাফার না হতাম, আমি কৃষক হতাম। বাহ, খুব সুন্দর। সহজে এটা কেউ হতে চায় না, কিন্তু আমি মাটির সঙ্গে মিশে থাকি। আমার জন্ম আমার গ্রামে। আমার আরো দুই ভাই এক বোন, তারা শহরে জন্ম, কিন্তু আমার জন্মই গ্রামে একদম। এটাকে আমাদের গ্রামের অঞ্চলে বলে হাইশেল ঘর, মানে যেখানে রান্না হয়, সেই রান্নাঘরের ভিতরে আমরা জন্মগ্রহণ করেছিলাম। আমার মা ছিলেন শহরের মানুষ, কিন্তু আমার বাবার কারণে আমার মা গ্রামে এসে থাকতেন, এবং সেই কারণে আমি অন্য সময় বলবো আপনাকে, কিন্তু যার কারণে আমার জন্ম, আমার একদম অজপাড়া গায়ে একটা রান্নাঘরের ভিতরে আমার জন্ম। ও, ফটোগ্রাফার ও ফটো সাংবাদিকের পার্থক্যটা কি? ফটো সাংবাদিক আর ফটোগ্রাফের মধ্যে পার্থক্য বেশি একটা না, কিন্তু আবার অনেক বড়। সে আমার ধারণা, আমার যতটুকু জ্ঞান ফটোগ্রাফিতে, আমার অনেক বছর ধরে, 40 বছর আমি ফটোগ্রাফি করি। তো ফটো সাংবাদিক হচ্ছে যে নিউজ ভিত্তিক যে সাংবাদিকতা, সেটা হচ্ছে ফটো সাংবাদিক। আর ফটোগ্রাফার হচ্ছে তারা ওভারঅল সবকিছু করতে পারে। তার মধ্যে যে তারা ফটো সাংবাদিকদের মতন ছবি তুলতে পারবে না তা না, কিন্তু আপনাকে প্রথমত মানতে হবে যে আপনার আইকিউ, আপনার চোখ, ক্যামেরা শুধু ক্যামেরাই। আপনি ক্যামেরাকে আপনি একটা চোখের মতন যদি মনে করেন, দেন আপনি কি দেখছেন, আপনি কি লেন্সের ভিতর থেকে যে প্রতিবিম্ব আপনার ফিল্মে পড়ছে, এখন তো ডিজিটাল, সেটার উপরে জাজমেন্ট হয় যে আপনি কত বড় মাপের একজন ফটোগ্রাফার। এটা আর কিছু না। আচ্ছা, ফটো সাংবাদিক, আপনি তো সাংবাদিকতা করতেন। আমি সাংবাদিকতা বেসিক্যালি। কোন পরিচয়টা আপনার ভালো লাগে, বেশি দিতে ইচ্ছা করে, যে ফটোগ্রাফার না সাংবাদিকতা? আমি যদি ফটো সাংবাদিক না হতাম, আমি আজকে আমেরিকা আসতে পারতাম না। আমি শুধু ফটোগ্রাফার হলে পারতাম না, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। কিন্তু আমার ভিতরে যে ক্যামেরা নিয়ে যে কাজ করে, সেটা আমার বাহ্যিক বা ভিতরে বলেন সবকিছু মিলায় আমার একটা অন্য ধরনের কাজ করে। অনেকের কাজ করে কিনা জানি না, আমি যেখানেই যাই আমার সাথে ক্যামেরা থাকে। এবং এখন তো ফোন আছে, আপনি আমার ফেসবুকে গেলে দেখবেন যে এমন কোনো জিনিস নাই যেটা আমি ধারণ করি না, এখন সেটা সোশ্যাল মিডিয়াতে দিই না। কারণ হচ্ছে যে আমি হয়তো থাকবো না, কিন্তু আমার এই সোশ্যাল মিডিয়া বা এই ফটো আমার থাকে। আচ্ছা, আর এবার আপনার ক্যামেরা নিয়ে একটু কথা বলবো। হোয়াইট ব্যালেন্সটা কি? হোয়াইট ব্যালেন্স হচ্ছে যে মানুষ, আমরা যে ক্যামেরার ফ্রেমটা হয়, ফ্রেমের যে ভিতরে যে কালার থাকে, বিভিন্ন সাদা, কালো, গ্রিন, ব্লু, ম্যাজেন্টা, এগুলো থাকে, এগুলো থেকে একটা ফ্রেম তৈরি হয়। আচ্ছা, সেই ফ্রেমের ভিতরে সাদা এবং কালো দুইটা মাধ্যম থাকে। আপনার সাদা কালো মিলায় কিন্তু কালার হয়, জানেন তো, সবকিছু মিলায়।
তো ওই ওই দুটো যদি আপনার মেজারমেন্ট না থাকে যে সাদা এবং কালো, তাহলে আপনি ওভারঅল যে 7টা কালার আপনি পাবেন না। তো 7টা কালারের ভিতরে আমরা কালার যেটা নিয়ে আমার ধারণা মতো যতটুকু আমি জানি সে যে আমার 4টা কালার নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, ওই 4টা কালারই কম্বিনেশন করে আপনার আমাদের যে ভিজুয়ালাইজ যে যে পারফেক্ট কালার, আপনি যে কালার পরে আছেন যেটা আসে সেটাই আমরা বুঝতে পারি। তো হোয়াইট ব্যালেন্সটা হচ্ছে যে সাদা অংশ এবং কালো অংশ। সাদা অংশ যদি সাদাই না হয় তাহলে আপনার ওভারঅল আপনার যে কালার গুলো আপনি দিচ্ছেন, আপনার যে কালার গুলো আপনার সাথে আছে ওইগুলো কালার চেঞ্জ হয়। তো আপনি যখন আপনি সাদাটা ঠিক করতে পারবেন যে সাদা, তখনই আপনার অন্য কালার গুলো ও ওভারঅল আপনাকে ঠিক দিবে। যদি আপনি ওই জন্য যদি সাদা কালারটাই যদি লাল দেন তাহলে ওর আভা যে পড়বে ওই কালার গুলোর উপরে। সো ওইটাই, সেজন্য আমাদের ক্যামেরাতে সাধারণত ভিডিওতে বেশি করে আমরা ইয়ে করি যে হোয়াইট ব্যালেন্সটা আগে ঠিক করি, যে সাদার জন্য সাদাই থাকে, ব্ল্যাক জন্য ব্ল্যাকই থাকে। এবং আরেকটা জিনিস আমি ছোট্ট একটা টিপস দিতে পারি যে আমাদের যে ফ্রেম থাকে 35, এই ফ্রেমের যদি আপনার 1/3 মানে 1/3 যদি সাদা থাকে বা তার থেকে একটু বেশি থাকে, তাহলে ও যে ওভারঅল যে ছবিটা নিচ্ছে বা ভিডিওটা নিচ্ছে ওই সাদা জায়গাটা অনেক ইয়ে করে, আপনার কি লাইট ও অ্যাবজর্ব করে। তো লাইট অ্যাবজর্ব যখন করে ফেলে তখন আপনি বেসিক্যালি এই লাইট গুলো তখন ওইদিকে চলে যায়, তখন আপনি সাদাকে সাদা বলতে আপনার ওভারঅল লাইটটা কমে আসে। তো আপনার মনে মনে ডার্ক মনে হবে আপনাকে। তো আপনাকে ওভারঅল আপনাকে ঠিক থাকতে হবে যে কর্নার থেকে একটা সাদা লিক করতেছে, ওটার জন্য আপনার এফেক্ট হতে পারে পুরো জিনিসটাই। তো আপনাকে মনে রাখতে হবে যে 1/3 এর নিচের জন্য আমার সাদা অংশ থাকে, থাকলে ওভারঅল কালারটা আপনাকে আপনি পারফেক্ট। ওকে, আচ্ছা, কেউ যদি এখন মানে ফটোগ্রাফার হতে চায়, তার কি কি করা উচিত এবং কি কি মানে প্রিপারেশনের ব্যাপার আছে না, সরঞ্জাম যেটাকে বলে, মানে কিভাবে শুরু করতে পারে? আচ্ছা, আমার যেটা ইয়ে হয় যে আমি ছোটবেলায় আমি যখন ক্যামেরা আমার যখন ছিল না, আমার বাবা ইনফরমেশন অফিসার ছিলেন, তার একটা ক্যামেরা ছিল, সেটা দিয়ে আমি দেখতে ভালো লাগতো। একটা বড় বক্স ক্যামেরা, উপর থেকে দেখা যেত, আমি এটা ফিল করতাম যে সুন্দর, তো ওই জিনিস আমি এখানে দেখতেছি। ক্যামেরার জিনিস হচ্ছে যে আপনাকে প্রথমত আপনার ব্রেনে নিতে হবে যে ক্যামেরা 35 যে ফ্রেমটা থাকে, আপনি যে ডিজিটাল মিডিয়ায় যান আর ফিল্মে যান, যেখানে যান, ফিল্মে বলতে একটা নেগেটিভ আমরা আগে যে ইউজ করতাম, তো ওইটার একটা বক্স থাকে যেটা 35। আচ্ছা, তো এইটা আর ফ্রেমিংটা আপনাকে আগে চুজ করতে হবে, আপনি কোন ফ্রেমে নিলে এই জিনিসটা আপনার সুন্দর আসবে। আচ্ছা, ওকে, সুন্দর আসবে। সেই সুন্দরের জন্য আপনাকে আমি প্র্যাকটিস করতাম চোখে যে আমার এই জায়গাটা এরকম লাগবে, এই জায়গাটা এরকম লাগবে, এরকম করতাম, যার কারণে আমার অনেক ছবি দেখবেন ফ্রেমিংটা অন্যরকম, অনেক অন্যরকম। যে এখন আমি ছবি তুললাম, আমি এক্সাম্পল দিতে পারি যে আপনি একজন বক্তৃতা দিচ্ছে প্রেসে, তার মুখের উপরে একটা মাইক্রোফোন, সো আপনি যদি সামনে থেকে তোলেন তাহলে মুখের উপরে কালো একটা মাইক্রোফোন, সো ইজ হোয়াট আপনার লাগবে। তখন আপনি কি করবেন, আপনি একটু দূর কাত হয়ে সরে গেলেন, এক সাইড থেকে নিলেন, কিন্তু তার মাইক্রোফোনটা আসলো, সে বক্তৃতা এটাও আসলো। সো আপনাকে অ্যাঙ্গেলটা আপনাকে প্রথমত চুজ করতে হবে, দ্বিতীয়ত আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনাকে এখন অনলাইনে গেলে, ইউটিউবে গেলে দেখবেন অনেক টিউটোরিয়াল আছে, যেটা কিনা আগে ছিল না, আমাদের সময় ছিল না। সো আপনাকে প্র্যাকটিস এবং ওই কি বলে বুঝতে হবে যে কিভাবে এটাকে কন্ট্রোল করতে হয়। যে এলইডির আগে আমাদের ক্যামেরার সেন্সর আবিষ্কার হয়েছে। আচ্ছা, সো এলইডি এটা তো টেকনিক্যাল, এখন যারা দেখছেন তাদের জন্য সুবিধা, সেটা হচ্ছে এলইডি সেন্সর পরে, প্রথমে সেন্সর। আচ্ছা, তো এখন যে হয় যে আমাদের সেন্সরটা একটা ফিল্মের মতন, ও যখন এলইডি এসব লাইট দেখে ও এটা রিড করতে পারে না, ও বলতে পারে না যে ভাই এটা কি দিলা, আমি তো এটা চিনি না, তখন ও ওর মতন কালার দেয়। তো আপনার এই লাইটের উপরে আপনাকে পড়াশোনা করতে হবে বা জানতে হবে, এর উপরে যদি আপনি একটু নলেজ থাকে তাহলে ওভারঅল লাইটের উপরে, টাংস্টান লাইট, ডে লাইট, এইগুলোর উপরে যে একটু ধারণা থাকে আপনি ভালো ছবি পাবেন। কিন্তু প্রথমত যেটা ইয়ে হবে আমার ধারণা, যারা নিউ কামার আসতে চান, তারা যেভাবে হোক আগে একটা ক্যামেরা কিনেন,
কম দামি ক্যামেরা কেনার আপত্তি নাই। ফোনে এখন অনেক কিছু সম্ভব, কিন্তু ফোনে যেহেতু টেকনিক্যাল জিনিসটা নাই সেহেতু হবে না। কিন্তু আপনি ছোটখাটো একটা ক্যামেরা কিনে ওটি দিয়ে প্র্যাকটিস শুরু করেন, ফ্রেমিং শুরু করেন, দেন আপনি দুজনকে দেখান, ফেসবুকে ছাড়েন, দেখেন আপনি কতটুকু আউটপুট পান, প্র্যাকটিস করেন। এটাই আমার 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 কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গলা শুকায়নি। ওকে, ছবি ব্যবহারের ক্ষেত্রে হুম। মানে কোনো সীমাবদ্ধতা আছে নাকি? মানে আপনি ধরেন একটা ছবি, বারের কোনো ছবি হুম। আপনি নিজে ব্যবহার করতেছেন হুম। আপনার পার্সোনাল কোনো কাজে, সেই ক্ষেত্রে কি কোনো সীমাবদ্ধতা আছে? সীমাবদ্ধতা আছে, মানে কি আপনি কারো ছবি এই দেশে, বাংলাদেশে কেন যান, এই দেশে আপনি কারো ছবি ইউজ করতে পারেন না। আমি বলতেছি আইনের জি ক্ষেত্রে। জি আপনি মনে করেন যে আপনি রাস্তায়, এই গত পরশুদিনে একটা কথা আসছে যে আপনি কারো গাড়ির ছবি তুলবেন কিন্তু তার নাম্বার প্লেট আপনি দিতে পারবেন না। ও ইটস ভেরি ভেরি টাফ। এবং কোনো বাচ্চার ছবি আপনি তুলতে পারবেন না। কেন? ও, আইনসঙ্গত এদেশে একজনের রাস্তায় একটা লোক যাচ্ছে, এন্ড স্ট্রিট ফটোগ্রাফি হয় এখানে, এবং তারা যখন ছবি তোলে তাকে হেসে এবং পারমিশনটা নিয়ে নেয়, কিন্তু আচ্ছা। আপনি কারো ছবি তুলতে পারবেন না। ও, এবং এই ছবি আপনি যদি ইউজ করেন, তাহলে তারা যদি মনে করে যে আহ, এটা ঠিক না, তাহলে আপনি আইনগতভাবে আপনি ডিফল্টার হবেন। আমার জীবনে দেখা, আমার জীবনে দেখা শুধু না, আমি যেটা মনে করি, আমি জি। ওয়েডিং এর যে কাজ করি, জি আমি মনে করি যে হাতে গোনা যদি 2 জন বা 3 জন থাকে নিউ ইয়র্ক শহরে, জি, আমি প্রথম না হলেও দ্বিতীয় হব ওয়েডিং এর। আপনার জায়গাটা যেই জায়গায় প্রথম থেকে ছিল ওই জায়গাটা আছেন এখনো, কেউ আসতে পারছে না কেন? এটা হচ্ছে প্রথমত আপনাদের ভালোবাসার দোয়া, হুম, মা বাপের দোয়া, জি ভালোবাসা। জি আর দ্বিতীয়ত হচ্ছে এটার একটা লেগে থাকা, এটারে কি বলে, অধ্যবসায়, right? জি জি তো ওইটা যদি আপনার না থাকে, আপনি এই এই বিষয়ে যদি ভালোবাসা না থাকে, জি আপনি পারবেন না। আপনাকে আপনাকে এর পিছনে লেগে থাকতে হবে। আপনি জি, আজকে এই পেশায় আসলেন, 2 দিন পরে আপনি অন্য পেশায় চলে গেলেন, হুম হুম, সো আপনি টাইম বিং আসছেন, এটা হবে জি না। কিন্তু আপনাকে, আমি যেহেতু প্রথম থেকে আসি, আমি এইটাই আমি বেছে নিছি, এবং আপনাদের আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি এটার পরে বেঁচে থাকি, এটার পরে আমি বাড়ি কিনি, এটার পরে আমার ব্র্যান্ড নামে গাড়ি চালাই, সবকিছু তো এটার পরে। আলহামদুলিল্লাহ, সো আমার প্রথমত মানুষের ভালোবাসা, জি মানুষ রেসপেক্ট করে, জি যার কারণে আহ, এখনো পর্যন্ত অন্তত মানুষ আমাকে ভালোবাসে, দেখলে বলে যে কেমন আছেন। আমি অনেককে চিনি না, কিন্তু তারা বলে ভাই কেমন আছেন, তাই আমি বলি যে হ্যাঁ ভালো আছি, কিন্তু পরবর্তীতে চলে গেলে আমি ফিল করি যে এই লোকটা কি, আমি চিনলাম না। কিন্তু এরকম হয় জি, আপনাদের ক্ষেত্রে, যেরকম হ্যাঁ হয় হ্যাঁ আপনারা যেরকম সেলিব্রিটি হয়, হ্যাঁ, আমার ক্ষেত্রে হয়। কিন্তু আমি এনজয় করি, এবং আমি আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ আমার এই পজিশনে এরকম রাখছেন। এবং বহুদিন থেকে আসি, অনেককে আমি চাই যে নতুন যারা তারা জি আসুক, জি জি তারা কাজ করুক, এবং আমার থেকে ভালো কাজ করুক, এটাও জি আমি চাই। জি, ওকে। এখন অন্য একটা প্রশ্ন করি, সেটা হলো আপনার হ্যাঁ। জীবনের প্রথম প্রেম। এ, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কেন এখন এই প্রথম প্রেমের কথা বললে, আপনি যদি বলেন প্রথম না দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, হ্যাঁ, ঠিক এরকম বলতে পারেন। কিন্তু আপনি যদি বলেন প্রথম বললে সমস্যা হয়ে যাবে। কিন্তু এটা খুব যেহেতু বিবাহিত, জি বাচ্চা কাচ্চা আছে, জি প্রথম প্রেম না আমার। আমার বউ হচ্ছে, আমি মনে করি আমার প্রথম প্রেম। এখন জি এখন আমার মেয়ে হচ্ছে আমার জীবন। জি, তো আমার প্রথম প্রেম কে ছিল, তাহলে তো তারাই থাকতো আমার সঙ্গে। হ্যাঁ কিন্তু আছে না যে না, হ্যাঁ ভালো লাগা, আমার এই বয়সে আমি হ্যাঁ কাউকে পছন্দ করতাম। না, ওই আমি আমার আমার এরকম বহু হয়েছে যে আমি বিভিন্ন অনুষ্ঠানে গেছি, দেখতে সুন্দর তো খারাপ জি না। না, হ্যাঁ, অবশ্যই না। তো সেই অর্থে আমি অনেক, মানুষ বলে দেখে ভালোবাসা এগুলো হয়, কিন্তু ওই রকম যে একদম আপনি স্পেসিফিক প্রথম প্রেম, এটা এটা স্টাফ, কিন্তু ভেরি টাফ। ওকে, আচ্ছা, এমন কোনো কষ্ট আছে আপনার যে মানে আপনি বলতে পারেন না, আছে না, কিন্তু বলতে পারবেন না? খুব টাফ, খুব টাফ। সেটা বলতে গেলে ইমোশনাল তো, খুব টাফ। আমরা আমার জন্ম একদম গ্রামে, জি সো স্টাফ। সো আমরা 3 ভাই 1 বোন। আমার বোন হচ্ছে, সরি, আমার বোন হচ্ছে আমার মায়ের মতন, জি এবং ছোটবেলা থেকে সে আমাদের কোলে পিঠে বলে না, কোলে পিঠে মানুষ করছে আর কি। জি
আমরা 3 ভাই, 1 বোন। আমার মা মারা যায় 94 এ। জি। তখন আমার ছোট ভাইটা পড়ে রাজশাহী ইউনিভার্সিটিতে। জি। আহ, আমার ছোটটা, জি। তার ছোটটা খুলনায় একটা ইউনিভার্সিটিতে। জি। আমি তখন লয়ে পড়ি খুলনাতে। তো আমার মা অসুস্থ হয়ে যান এবং মারা যান। তার আগে যেটা হয় যে আমার মা মনে করতেন যে আমার 3টা ছেলে, জি। একটা ছেলেও চাকরি করে না, এদের জীবন কিভাবে চলবে। হুম। আমার আমার মা কিন্তু অনেক বড় ফ্যামিলির একটা মেয়ে। আচ্ছা। আমার মা বলতো যে মেয়ের একটা ছেলেও কাজ করে না, আমার 3টা ছেলে বিয়ে দেবো, গ্রিলে দাঁড়ায় থাকবে 3টা মেয়ে, সবাই দেখবে রাস্তায় যে এই বাড়ির 3টা বউ, এরকম একটা বউ দেখে যেতে পারি নাই। হ্যাঁ, হুম, 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 তো এখন আমার কাছে দুঃখ লাগে যে মাঝে মাঝে অনেকে ইউটিউবে বা এসে মা বাপের যখন ইয়ে দেয়, আমার খুব খারাপ লাগে। হুম, আম, আমরা যখন মানে স্বাবলম্বী হয়ে উঠলাম, জি। আমাদের এখন পয়সার ইনশাল্লাহ অভাব নাই, জি। তখন তারা নাই। এখন সবই তো আছে আমাদের, জি। কিন্তু তারা নাই। তো এই কষ্ট আসলে উম, খুব কষ্টদায়ক। আমি যখন মানুষকে দিই, যতটুকু পারি দিই, তাই বললাম যে এই জিনিসটা আমাকে মাকে দিতে পারতাম। আমার অনেক বাবা, অনেক বন্ধুদের বাবা মায়ের যখন জিনিসপত্র পাঠায় বা দেয়, তখন আমার খুব কষ্ট হয় যে এই জিনিসটা তো আমি করতে পারতাম। অবশ্যই। হ্যাঁ, তো অনেকে হয়তো অনেক ভিতরে খবর জানে না। জি। আমাকে আমাকে নিউ অক্সফোর্ডে যারা দেখে, তারা হাসি খুশি দেখে, অনেক দেখে, অবশ্যই। কিন্তু ভিতরে যে কষ্ট, জি। এটা অনেকে হয়তো জানে না। জি। জি। থ্যাংক ইউ। জি। অনেকে জানে না, কিন্তু জি। কষ্ট তো দেখানোর কিছু নাই। না। মানে মানুষের দেখায় আমাকে ইমোশন করা বা এটা আসলে হয় না, কিন্তু না। ফিলটা আমার দুঃখ যে এরকম, আমি আমি জানি যে আমি আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, আমার মা বাবা যেখানে গেছে সেখানেই চলে যেতে হবে, হুম। সবকিছু ঠিক আছে, কিন্তু অনেকেই তো করতেছে, জি। আমি কেন পারলাম না? হুম। হ্যাঁ, তো কিন্তু এত ভালো মা বাপ, আমি আমি সবার কাছে সবার মা বাবা বাপই মা ঠিক আপনার আছে। ভালো, তাই না? কিন্তু আমার মা বাপকে আমি এত ভালো, মানে আমি আমি বুঝতে পারি না। আমার মা বাবার মধ্যে কোনোদিন গন্ডগোল দেখি নাই। আমার বাবা ইতিহাসের মতন, আমার আমার বাবা আমার মাদের বাসায় লজিং থাকতেন, বুঝলেন? মানে ও! হ্যাঁ, মাকে পড়াতেন, হ্যাঁ, 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 হ্যাঁ। সেই দিয়ে উনি বাসায় খেতেন, পড়াতেন, তারপর আমার মার সাথে তার প্রেম হয়ে যায়। ও! মানে এটা এটা কত আগে? অনেক আগে, আমার মার বয়স যখন 13 বছর 14, তখন তার সাথে প্রেম হয়। ও! তো প্রেম হয়ে যাওয়ার পরে আমার নানা বাড়ির অনেক অনেক বড় লোক, তারা বলছে তুই এরকম একটা ছেলের বিয়ে করবি, তুই কেন করবি? তো আমার হুম, মা বলছে আমি এনাকে বিয়ে করবো। হুম, এবং আমার বাবা বলল যে আহ, আমার মা, বুড়ো মা বা গ্রামে থাকে, তুমি তাদেরকে দেখতে হবে, তুমি তো যদি এই সত্যি বলছে হুম। ঠিক আছে আমি দেখবো। আমার মা শহরের মানুষ, গ্রামে চলে গেল ও! এবং গ্রামে যে আমার বাবা মাকে দেখতো, আমাদেরকে মানুষ করছে। এবং আমার দাদা দাদিকে উনি দেখছেন, এবং তার সততা অবাক করার মতন। যে শহরের একটা মানুষ গ্রামের দিনের পর দিন, গ্রাম বনে বোঝেন, গ্রাম বনে 6 ঘন্টা আপনার লঞ্চে যেতে লাগে, হুম, 6 ঘন্টা আপনি লঞ্চের ভিতরে লঞ্চ যাবেন, সেখান থেকে নৌকায় করে আরেকটা গ্রামে যাবেন। হুম। এখন গাড়ি যায়, জি, এখন আমি যখন বাড়ি যাই গাড়িতে যাই, জি। কিন্তু অবশ্যই সেরকম সেই গ্রামে দিনের পর দিন সে থাকছে, হুম, কষ্ট করছে, আমাদেরকে মানুষ করছে, স্কুলে গেছে ওখানে, তারপরে আবার শহরে আমরা চলে আসছি কলেজে, আবার গ্রামে, আবার শহরে, এইভাবে আমার জীবন কাটছে। কিন্তু আমার আমার অবাক লাগে যে আমার মায়ের যে স্যাক্রিফাইস, ইজ আনবিলিভেবল। কিন্তু সে আমার ওইটাই কষ্ট যে সে কোনো কিছু দেখে যেতে পারে নাই। আমার মা ছিলেন ফর্সা, আমার ফ্যামিলির মধ্যে আমি কালো, ও! আমি কালো। আমার ভাই বোনকে দেখলে আপনি অবাক হবেন, আমার 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 বাবাকে দেখলে আপনি অবাক হবেন, এবং আমার মাকে আমি কোনোদিন লিপস্টিক দিতে দেখি নাই, ও! মানে ঠোঁট পিঙ্কের কালার থাকতো। ও! আমার বোনকে দেখলে আপনি অবাক হবেন। সো ওই ফ্যামিলির আমি, কিন্তু আমার মা ওই রকমই গোছানো ছিলেন, কোনো রকম দাবি দাবা ছিল না, কোনো রকম ছিল না। আমার যখন বিয়ে হয়, আমার বোনকে আমি বলছিলাম তার আগে যে আহ, আমার বোনকে আমি বউ বলি, জি। বউ একটা আমাকে তো বিয়ে দিবি, তো হুম, তুই আমার আমার মায়ের মতন একটা মেয়ে দেখ। তো আমার বোন বলে যে মায়ের মতন মেয়ে ভেরি টাফ, পাওয়া যাবে না, এটা এটা তোর এই
এই জিনিস নিয়ে বসে থাকলে চলবে না, তোমাকে এখন বিয়ে শাদী করতে হবে। তো আলহামদুলিল্লাহ তার সেরকমই, আমার বউ এখন অনেক ভালো জি, সংসার দেখে, আমার জি। মেয়ে। তো সেই অর্থে আমি সুখী। হয়তো তারে সামনাসামনি কখনো বলাও যায় না, তাই না? কিন্তু বাইরে আমি বলতে পারবো, কেন? জি। শি ইজ নাইস। থ্যাংক ইউ। অনেক কথা শুনলাম আজকে। আপনাকে তো এমনি হাসি মুখে সবসময় দেখি। আমি থাকি সবসময় হাসি শিমুল, মুখে। দাঁড়ান, দাঁড়ান, ছবি তুলি একটা। এই পর্যন্তই। এর থেকে বেশি আর কিছু নাই। তারপরও নিহার ভাই আপনি মানে আজকে যে বললেন, আমিও অনেক কিছু জানলাম আপনার আপনি সম্পর্কে। যেহেতু রেকর্ড করছেন, এই তো জি, জানতে পারছেন। জি। আপনি আরো 10 বছর আমার সামনে দেখলে হয়তো এইসব কথা জানতেন না। না, না, সো না। আপনার এই রাইট। কৃতজ্ঞতা স্বীকার আপনি করব যে আপনার এই পদক্ষেপ আমি মনে করি যে ইজ গুড পয়েন্ট। থ্যাংক ইউ নিহার ভাই। থ্যাংক ইউ। আমি জানি করতে পারি। আমি আসলে তো আমি তো গান করি। আমি কথাও ভালো বলতে পারি না। কিন্তু তারপরেও ভালো। মানে নিজেদের মানুষজনের সাথে কিভাবে কথা বলতে হয় ওইটা আমি জানি। হ্যাঁ, জাস্ট আমার ড্রয়িং রুমে আমি এটাই করতে চাই। এটাই হবে। শিমুলের ড্রয়িং রুমে যেটা আমি 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 অনেক ইন্টারভিউ দিছি, অনেক জায়গায় গেছি আমি, বড় জায়গায়। আমি অনেক নামকরা লোকের ফটোগ্রাফি করছি আমি। জি, জি। আর নিউ ইয়র্ক শহরে আমি এটা বলি নাই, কিন্তু নিউ ইয়র্ক শহরে আপনারা আমার ওয়েবসাইটে গেলে পাবেন, আমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক গেলে পাবেন। আমি খুব নামকরা আমেরিকার খুব নামকরা ফটোগ্রাফার আমার কাজ করা হয়েছে। আমি বহু মানুষের কি বলে ছবি তুলছি, যেরকম অ্যান্ডারসন কুপার, জেনিফার লোপেজ, এদের অনেক নাম করা ছবি, যাদের কিনা আমি হিলারি ক্লিন্টন, আমাদের প্রেসিডেন্ট, এবং আমি বহু মানুষকে চিনি। কিন্তু এটা আমি আর বলার তো কিছু না, কারণ আপনারা ছবি যখন দেখেন তখন ধরে নিতে হবে যে এই লোকের কাছাকাছি, জি। যার কারণে আমি তাদের কাছে যেতে পারছি। আমি অনেক নাম করা মানুষের সংস্পর্শে আসছি, ঘুরছি, বাংলাদেশ, এখানে বিভিন্ন জায়গায়। সো অনেক ইন্টারভিউ আমার হয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ শিমুলের এই অনুষ্ঠানে। আমি তার সাফল্য কামনা করি, এবং আমি মনে করি যেটা এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় না, এটা অনেক উপরে যাবে, অনেক সিরিজ হবে, যেটা পরবর্তীতে মানুষ দেখবে, এবং এটাই আমাদের থেকে যাবে, আর জি, কিছু না। জি, তো সেটাই। দোয়া করবেন তার জন্য। আমি মনে করি যে এটা প্রথম দ্বিতীয় মাপ করলে চলবে না, এবং এটার জন্য অগ্রগতি হয়, অনেক উপরে থাকে। এটা থ্যাংক আমি ইউ চাই। নিহার ভাই। এটাই। থ্যাংক ইউ। শিমুলে ড্রয়িং